আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 5 নম্বর পার্ট। আর এই যে এই 5 দিন ভিডিও আপলোড দিইনি, তোমরা হয়তো অনেকেই চিন্তিত ছিলে, আবার অনেকেই আমার উপর রাগ করে আসো। তো আমি কেন এই 5 দিন ভিডিও আপলোড দিইনি, কিসের জন্য ভিডিও আপলোড করি নাই, সব কিছু জানতে চাইলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। ওখানে আমি লাইভে এসে তোমাদের সব কথার উত্তর দিব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাসার কাছাকাছি যেতেই বাড়ির ভিতর থেকে কিসের যেন চেঁচামেচির আওয়াজের শব্দ শোনা গেল। মিমিকে নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। দরজা দিয়ে ভিতরে যেতেই রাসেল বলল, আরে আয় আয়, আমি তো এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। রাসেলকে দেখে আমি জায়গায় দাঁড়িয়ে গেলাম। এইসব দেখে যেন আমি বোকা হয়ে গেছি। আমার পুরো পরিবারের মাথায় পুলিশ বন্দুক ঠেকিয়ে রাখছে, সবাই অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রাসেল আমাকে ইশারা করে বলল সোফায় বসতে। এখন আমি চাইলেও কিছু করতে পারবো না, আমি এখন পুরোপুরি অসহায় হয়ে গেছি। এই মুহূর্তে আমি কি করব এটাই ভাবতে পারছি না। রাসেল আমার সামনে দাঁড়িয়ে বলল, কত করে বললাম তোরে আমার সাথে পাঙ্গা নিবি না, এবার হলো তো। তোর ম্যাডাম হয়তো তোরে মারতে পারে নাই, তবে আজকে আমি তোরে পুরোই পঙ্গু বানিয়ে দিব। হাত পা থাকার পরেও তুই কিছু করতে পারবি না। আমি বললাম, আমার পরিবারের সবাইকে ছেড়ে দে, তোর শত্রুতা তো আমার সাথে। রাসেল মিমির দিকে তাকিয়ে বলল, যা, সবাইকে ছেড়ে দিব, শুধু মিমি আমার সাথে 1 ঘন্টা কাটাবে, পরে তুই ওকে বিয়ে করে নিস, এতে আমার কোনো আপত্তি নেই। আমি রাসেলের কলার ধরে বললাম, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার হবু বউকে বলিস তোর সাথে কিনা থাকতে। রাসেল বলল, আহা বোকামি করলি, আমি কিন্তু হাতে ইশারা করলে হয়তো তোর বাবা নইলে তোর মা কেউ একজন তো মরবে। আমি রাসেলের কলার ছেড়ে বললাম, প্লিজ ওদের ছেড়ে দে তুই। রাসেল বলল, আমার পা ধরে ক্ষমা চা, তাহলে ছেড়ে দিব যা। বাবা রাসেলের কথা শুনে বলল, আমাদের মারলে কোনো আপত্তি নাই, কিন্তু তুই ওর মতো নষ্ট ছেলের কাছে মাথা নত করবি না। বাবার কথা শুনে রাসেল হাসতে হাসতে বলল, ও মা তাই নাকি আঙ্কেল, তো আপনাকে দিয়ে শুরু করি কি বলেন। আমি এবার রাসেলের পায়ে পড়ে বললাম, প্লিজ ওদের ছেড়ে দে, তুই যা ইচ্ছা তাই কর আমার সাথে, কিন্তু ওদের ছেড়ে দে প্লিজ। রাসেল হাসি দিয়ে বলল, ও মা এত সহজেই ছেড়ে দিব? এই পুলিশ কনস্টেবলরা আমার পাওয়ার একটু দেখাও তো। এক কাজ করো, মুরব্বীদের দিয়ে আগে শুরু করি, চালাও গুলি। রাসেলের কথা মতো গুলি চললো, তবে 2টা গুলি, একটা আমার বাবা আর একটা আমার আম্মুর মাথা ছিদ্র করে এপাশ থেকে ওপাশ চলে গেল। আমি আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা মা নিচে চুপটি করে শুয়ে আছে, কোনো কথা বলছে না। আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আরো 2টা পুলিশ এসে আমাকে ধরলো। রাসেল হাসতে হাসতে বলল, কিরে ড্রামা কেমন দেখালাম, আরো দেখবি? আমি একাধারে কেঁদেই যাচ্ছি, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমার। রাসেল আমার শার্টের কলার ধরে বলল, এবার তোর হবু বউ আর তোর আপুর পালা। আমি দ্বিতীয়বারের মতো ওর পা জড়িয়ে ধরে বললাম, আমাকে আর এতিম করবি না, প্লিজ ওদের ছেড়ে দে তুই, তুই যা বলবি আমি তাই করব। রাসেল আমাকে তুলে বলল, ও তাই বুঝি, এই নে পিস্তল। রাসেল মিমিকে টেনে এনে আমার সামনে দাঁড় করিয়ে বলল, ওর মাথায় গুলি কর। এবার আমার হাত থেকে পিস্তলটা নিচে পড়ে গেল। রাসেল বলল, আমি জানি তুই এটা পারবি না, আর যদি না পারিস তাহলে তোর হবু বউকে আমি ধর্ষণ করব, পরে ওকে মারবো, আর আমার কথা না শোনার জন্য সাথে তোর বড় বোনকেও। আমি মাথায় হাত দিয়ে সোফায় বসে গেলাম, কান্না করছি আর বলছি, আমার বাবা মাকে আমার চোখের সামনে মারলি, এবার বলিস আমি আমার ভালোবাসার মানুষকে মারবো? প্লিজ তুই ছেড়ে দে এবার আমাকে, আমি আর নিতে পারছি না। রাসেল বলল, নিতে না পারলেও নিতে হবে, আমাকে যখন মেরেছিলি তখন মনে ছিল না তোর যে আমি কে? এমনকি তুই আমার বাবাকে পর্যন্ত ছাড়িসনি, ওনার মাথা ফাটিয়ে দিলি, এখন কেন বলিস বাঁচাতে? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দে আমাকে, ভুল করে ফেলেছি আমি। রাসেল বলল, আচ্ছা যা, তোরে ছেড়ে দিব আমি, 2টা থেকে একটা অপশন চুজ করে নে, বড় বোন আর দুলাভাইকে বাঁচাবি নাকি গার্লফ্রেন্ডকে? আমি বললাম, আমি আর নিতে পারছি না, আল্লাহ দোহাই লাগে, তুই প্লিজ আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। রাসেল বলল, এই তোরা তাকিয়ে দেখিস কি ওর বোনকে? মিমি বলল, প্লিজ মারবেন না কাউকে, আমাকে একটু সময় দেন। রাসেল হাসি দিয়ে বলল, আচ্ছা যা দিলাম, দেখি তুই কি করতে পারিস। মিমি আমার চোখের পানি মুছে আমার হাত ধরে বলল, একদিনের পরিচয় আমাদের, কিছুদিন গেলেই তো ভুলে যাবেন, মেরে ফেলুন আমাকে, অন্তত আমার ভাই আর ভাবি বাঁচবে। মিমিকে জড়িয়ে ধরে নিচে বসে গেলাম, কান্না করতে করতে বলছি, আমাকে মেরে ফেলো তুমি, আমি তোমাকে মারতে পারবো না, অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে।
আমার সাথে মিমিও নিচে বসে বলল, এই আমার দিকে তাকাও, এভাবে বোকার মতো কান্না করছো কেন? ওরা তোমার মা বাবাকে মেরে ফেলেছে, যদি ওদের কথা না শোনো তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস করে দিবে। আমি মেয়েটা আসলেই ধ্বংসবতী, তোমার জীবনে এসেছি থেকে শুধু তোমার সাথেই খারাপ হয়ে যাচ্ছে। আমি সত্যি খুব খারাপ মেয়ে, আমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই সব কিছু হয়েছে আমার কারণে আপনার বাবা মা মারা গেছে, সব দোষ আমার। আমি বললাম, এভাবে বলো না প্লিজ। মিমি বলল, আমার মতো কত মেয়ে পাবেন এই পৃথিবীতে, শুধু একটু মনে রাখিয়েন আমাকে। মিমি নামে কেউ একজন ছিল আপনার জীবনে, খুব ইচ্ছে ছিল আপনাকে যত্ন করে ভালোবাসবো, কিন্তু তা পেলাম না, ভালোবাসার কাছে হেরে গেলাম। দেখেন আমি মেয়েটা কেমন, আজকে আমাদের বিয়ে ছিল কিন্তু আপনাকে স্বামী হিসাবে পাই নাই। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না। শেষবারের মতো ইচ্ছা ছিল আপনার খালি বুকে মাথা রেখে ঘুমাবো, সেটাও হলো না। উপরওয়ালার কাছে বলছিলাম আপনাকে যেন আমার করে দেয়, কিন্তু দিল না। আমার মাঝে কি এমন কমতি ছিল যে আপনি আমার হলেন না? 1 সেকেন্ডের দরকার ছিল না আমার, 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনি আমার হতেন। আমার বুকের ভেতরে খুব বেশি যন্ত্রণা করছে, হয়তো এটা আপনাকে হারানোর ভয়। এক ছিটা ফোঁটা, এমনকি একটু জল পরিমাণের ভালোবাসাও পেলাম না আমি। কেন আমার সাথে এমন হচ্ছে? মিমি হাউমাউ করে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। একদিকে বাবা মাকে হারানোর বেদনা, আর একদিকে গার্লফ্রেন্ড হারানোর বেদনা। চোখ থেকে শুধু পানি পড়ছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রাসেল আস্তে করে বলল, আমার এত সময় নেই, আমার আবার আরেক কাজে যেতে হবে, তাড়াতাড়ি কর, নইলে আমি সবকিছু ফিনিশিং করে দিব। মিমি নিচ থেকে পিস্তলটা হাতে নিয়ে আমার হাতে দিল। আমার হাত এবার কাঁপতে লাগলো। দুলাভাই চিৎকার দিয়ে বলছে, প্লিজ তোরা আমার ছোট বোনের সাথে এমন করিস না, ও পিচ্ছে একটা মেয়ে। আমি চোখ বন্ধ করে দিলাম। মিমি আমার মাথা ধরে বলল, আমাকে মারতে পারবেন আমি জানি, আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে ও আপনার হবু বউয়ের ইজ্জত লুটে নিবে। আপনি বুঝি তাই চান? আমি বললাম, আমি তোমাকে মারতে পারবো না, আমি পারবো না। মিমি গুলির টিগারে আমার আঙ্গুল রেখে বলল, গুলিটা একটু আস্তে করিয়েন, কখনো বাবা মা মারে নাই তো, এজন্য অল্প ব্যথা পেতেই কান্না করে দিই। তবে আপনার দিকে তাকিয়ে সহ্য করে নিব, চিৎকার দিব না। আমি চলে যাওয়ার পর ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিবেন। আমি পিস্তলটা ঘুরিয়ে যেই আমার মাথায় গুলি করব, তখন রাসেল আমার হাত ধরে বলল, তুই মরলে হবে কিভাবে? আমরা তো তোরে জীবিত রাখতে চাই, 1 মিনিটের মাঝে ওকে মারবি, না হলে আমি আমার কাজ শুরু করব। 59, 58, 57, 56, 55, এভাবে রাসেল সময় গুনছে। মিমি ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আজকে আমি প্রমাণ করে দিতে চাই, ভালোবাসার জন্য মানুষ সব পারে। আমরা মেয়েরা খুব মায়াবী, জানেন, কাছের মানুষের কষ্টগুলো দেখতে পারি না, ওই যে আমাদের মন নরম, এজন্য হয়তো আমরা মাঝে মাঝে প্রিয় জিনিস ত্যাগ করি। তবে আপনাকে শুধু এটুকু বলতে চাই, খুব খুব ভালোবাসি আপনাকে। মার্জাবা মুভির মতো মিমি নিজের গলায় হাতে ইশারা করে বলল, মেরে ফেলুন, প্রিয় মানুষের হাতেই তো মরছি। অনেক অনেক চাইতাম আপনাকে, আল্লাহ আমাদের মিলন তুমি লিখলে না, কলমের কালি দিয়ে না লিখলেও এভাবে একটু লিখে দিতেন, আমি ওর বুকে মাথা রেখে একবার একটু নিঃশ্বাস নিতাম। আমার আশা তুমি পূর্ণ করলে না। রাসেল বলল, 17, 16, 15। মিমি আবার বলল, সময় কম, প্লিজ। আমি বললাম, আমি পারবো না মিমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আপু কান্না করতে করতে ফ্লোরের উপর বসে বলছে, এমন করিস না ভাই আমার, ও পিচ্ছে একটা মেয়ে, আমাদের মেরে ফেললে কোনো সমস্যা নাই। রাসেল বলল, 5, 4, 3। মিমি আমার ঠোঁটে আলতো করে ওর ঠোঁট বসিয়ে দিল, আর সাথে সাথেই ঠাস করে একটা শব্দ হলো। রাসেল হাসতে হাসতে বলল, ইস কি কষ্টের দৃশ্য। আমার ঠোঁট থেকে মিমির ঠোঁট ছড়ে মিমি ধস করে নিচে পড়ে গেল। মিমির বুক থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি এমন একটা ছেলে যে কিনা নিজের কাছের মানুষগুলোকে বাঁচাতে পারলাম না। মিমি হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, জানেন আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে কিছু বলছি না। আমি জানি আপনি আমার কষ্ট সহ্য করতে পারবেন না, আমাকে একটু জড়িয়ে ধরবেন, আপনার বুকের মাঝে আমি মরতে চাই। আমি মিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, তুমি আমাকে ছেড়ে যাবে না প্লিজ, থেকে যাও না, আমি একা একা বাঁচতে পারবো না, প্লিজ থেকে যাও। মিমি বলল, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মিমিকে আমার সামনে এনে দেখি ওর হাত পা সবকিছু ছেড়ে দিয়েছে, ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, মিমি প্লিজ চোখ খোলো, প্লিজ মিমি।
মিমির কোনো খোঁজ খবর নেই। ওকে শত ডাকছি, তাও আমার কথা শুনছে না। চিৎকার করে কান্না করছি, কিন্তু আমার কান্না দেখার মতো কেউ নেই। রাসেল পুলিশদের বলল 3টা লাশ যেন এখান থেকে থানায় নিয়ে যায়। ওর কথা শুনে আপু বলল, প্লিজ আমার বাবা মাকে আমার কাছে অন্তত দিয়ে যান, যেন আমরা নিজ হাতে। আপুকে কিছু বলতে না দিয়ে রাসেল বলল, ওদের এখানে রেখে গেলে তোরাই খুনি হবি। যখন মানুষ বলবে 2 ভাই বোন মিলে নিজের বাবা মাকে সহ ছেলের হবু বউকে মেরেছে, তখন কি শুনতে ভালো লাগবে? অনেক কষ্ট দিলাম তোদের, আর একটু দিলে হয়তো এখন তোরা নিজেরাই আত্মহত্যা করে ফেলবি। রাসেল আমার সামনে এসে আমার মাথার চুল টেনে ধরে বলল, কিরে এখন কেমন লাগলো? ভালো লেগেছে তো? আমি কত করে বলছি আমার সাথে লাগতে আসবি না, কিন্তু আমার কথা শুনলি না। এবার হয়েছে না? আশা করি আর আমার নাম মুখেও নিবি না। তোর ভিতরে এখন এমন কিছু জন্ম দিয়েছি যে এখন আমার নামটা শুনতেও তোর ভয় হবে। চিন্তা করিস না, এইসব কথা বাইরের কারো কাছে প্রকাশ করব না। শুধু মানুষ বললে বলবি তোর বাবা মা বিদেশ চলে গেছে। তোর কষ্ট দেখে এখন আমার খারাপ লাগছে, এজন্য এইটুকু সুযোগ আমি তোরে দিলাম। এই তোরা লাশগুলো নিয়ে চল তো, এখন যাই এখান থেকে। ওরা আমার বাবা মায়ের লাশ নিয়ে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম মিমির হাতটা একটু নড়তে। এটা দেখে আমি রাসেলকে বললাম, প্লিজ মিমিকে হাসপাতালে নিয়ে যেতে দেন, ও বেঁচে আছে, ওর হাত নড়ছে। রাসেল আপুকে উদ্দেশ্য করে বলল, পরিবার হারানোর যন্ত্রণায় তোর ভাই পাগল হয়ে গেছে, ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে দিস। এই তোরা চল তো। দরজা দিয়ে রাসেল সবাইকে নিয়ে বের হয়ে চলে গেল। আমি যেন এখন আমার মানসিক জ্ঞান হারিয়ে ফেলছি। আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, এই আনন্দের দিনে আজকে এমন কিছু হবে এটা কে জানতো? তুই না মারপিট করতি, আজকে কেন তুই আমার বাবা মাকে বাঁচাতে পারলি না? তুই যদি ঝামেলা না করতি তাহলে আমি আমার বাবা মাকে হারাতাম না। সবকিছু হয়েছে তোর কারণে, এখন তুই আমার বাবা মাকে ফিরিয়ে দে। তোর কারণে পিচ্ছে একটা মেয়ে পর্যন্ত মারা গেল, 3টা জীবন শেষ হয়ে গেল। তুই আমার পরিবারকে ফিরিয়ে দে বলছি। দুলাভাই আপুকে ধরে বলল, এভাবে ওকে বলো না কিছু। আমার বোনকে হারিয়ে বুঝতে পারছি আমি কতটা কষ্টে আছি, আর ও তো ওর পরিবারকে হারিয়েছে, ওকে একটু একা থাকতে দাও। দুলাভাই আপুকে টেনে ভিতরে নিয়ে গেল। আমার চোখ থেকে শুধু পানি পড়ছে। আমি কি করব না করব এটাই বুঝতে পারছি না। নিচ থেকে উঠে ধীরে ধীরে হেঁটে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্যানের সাথে একটা দড়ি বেঁধে নিলাম। আমার মতো ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। আমার চোখের সামনে আমার বাবা মাকে মেরেছে, অথচ আমি চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারি নাই। আমি আমার বাবা মাকে হারিয়েছি, সাথে আমার হবু বউকে। কোনো কিছু চিন্তা না করে নিজের গলায় দড়ি দিয়ে দিলাম। মানুষ বলে আত্মহত্যা নাকি মহাপাপ, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমি বেঁচে থাকাটাই পাপ। গলায় দড়ি ঝুলিয়ে দিলাম। ধীরে ধীরে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি। চোখ দিয়ে মনে হচ্ছে এবার রক্ত বের হবে। হঠাৎ করে আপু চিৎকার দিয়ে বলল, তুই এটা কি করছিস? আমাকে একা রেখে তুইও চলে যাবি? আপুর চিৎকার শুনে দুলাভাই দৌড়ে আসলো। আপু আর দুলাভাই ধরে আমাকে নিচে নামালো। ঠাস করে আপু আমার গালে চড় দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন পাগলামো করছিস? তোর জন্য আরেকটা মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে, আর এখন তুই? আমি আপুকে ছেড়ে কান্না করতে করতে বলছি, বেঁচে থেকে কি করব? আমার চোখের সামনে ওরা আমার মা বাবাকে মেরেছে, যাকে বিয়ে করতে চেয়েছিলাম তাকেও মেরেছে। আমি এমন হতভাগা ছিলাম যে কিনা নিজের বাবা মাকে পর্যন্ত বাঁচাতে পারি নাই। এবার কারো মুখে কোনো কথা নাই। দুলাভাই চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আপু উঠে আমার সামনে বসে বলল, কপালে যা ছিল তাই হয়েছে, তাই বলে তুই আত্মহত্যা করবি? এটা তো হতে পারে না। তুই মারা গেলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? মিমি ইচ্ছে করলে নিজেকে বাঁচাতে পারতো, শুধু আমাদের কারণে ও মারা গেছে। মরে গেলেই কি সবকিছু সমাধান হয়ে গেল? আমি তোরে কতক্ষণ পর্যন্ত আটকে রাখবো বল? সবসময় তো আর আমার চোখের সামনে থাকবি না। আশা করি আমার কিছু বলতে হবে না, থাক তুই। আপু চলে যাওয়ার পর আমি চুপচাপ রুমের এক কোণে বসে আছি। নিজের মাথা নিজেই ন্যাড়া করে দিলাম। আজকে 10 দিন হয়ে গেল। আমি এখন নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলেছি। দিনরাত 24 ঘন্টা একই রুমে পড়ে থাকি। খাবার পর্যন্ত আপু এনে দেয়। দরকার ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। নিজের পরিবারের মানুষগুলো হারিয়ে যাওয়ার পর আমি পুরোপুরি একা হয়ে গেছি। মানুষ মাঝে মাঝে বলে একাকিত্ব নাকি মানুষকে কুড়ে কুড়ে খায়। শুনছি আপু অনেকবার থানায় গিয়েছে বাবা মায়ের লাশ আনার জন্য, কিন্তু ওরা নাকি এই বিষয়ে কিছুই জানে না। মাথা নিচু করে রুমে শুয়ে আছি, তখন আপু ভিতরে ঢুকলো। আপু আমার পাশে বসে বলল, তোর ম্যাডাম কল করছিল, কিসের জন্য পরীক্ষা আছে নাকি? যা কলেজ থেকে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। আপুর কথা শুনে আমার সেই পুরাতন কথা মনে হয়ে গেল।
আমি চুপ করে আছি দেখে আপু বলল, কিরে আমি তোরে কি বললাম? আমি এবার আপুর দিকে তাকিয়ে বললাম, যা এখান থেকে, আমার দ্বারাই কিছুই হবে না, পড়াশোনাও আমার দ্বারা হবে না, ছেড়ে দিব সবকিছু। আপু রেগে আমার কান ধরে ধমক দিয়ে বলল, 10 মিনিটের ভিতরে রেডি হয়ে কলেজে যাবি। কান্না করতে করতে চোখ মুখ সবকিছু ফুলে গেছে, এখন যা বাইর থেকে ঘুরে আয়। আমি বললাম, আমি না গেলে কি হয় না আপু? আপু বলল, তোরে যেতে বলছি, যা, যেটা বলছি সেটা কর। আর এই চার দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখলে কি এমন হবে? আমি বুঝতে পারছি তখন তোর কোনো দোষ ছিল না, নিজেকে আর দোষী মনে করিস না ভাই আমার, এখন কলেজে যা। আমি বলে ওয়াশরুমে চলে গেলাম। ভালো কাপড় পরতে মন চায় না, নিজেকে আয়নাতে দেখলে নিজের মায়া লাগে। চেহারার কি অবস্থা হয়েছে আমার। ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই মিমির ছবিটা সামনে এলো, চোখের কোণে হালকা জল এসে গেল। দরজায় দাঁড়িয়ে আপু বলল, আবার শুরু করলি? আমি তোরে কত করে বলছি এইসব চিন্তা করিস না, যা হয়েছে কান্না করলে কি ফিরে আসবে? যদি ফিরে আসতো তাহলে আমার মতো হয়তো কেউ কান্না করে নাই। একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি নাই, আমার চোখের সামনে এখনো আমার বাবা মায়ের মুখগুলো ভেসে ওঠে। ভাই আমার, এইসব বাদ দিয়ে এখন কলেজে যা, পড়াশোনা না করলে জীবন নষ্ট। আমি আপুর কথা মতো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আগে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কলেজের গেট পর্যন্ত যেতেই দেখি আমার বন্ধুরা সবাই মিলে নতুন ছেলে মেয়েদের র্যাগিং করছে। আমাকে দেখে পাবেল ডাক দিয়ে বলল, এই ছেলে এই দিকে আয়। সাথে সাথে রুদ্র পাবেলকে বলল, ওর মন মেজাজ খুব খারাপ, চেহারার অবস্থা দেখ, ওর কাছের মানুষগুলোকে মারা হয়েছে, ছেড়ে দে ওকে। রুদ্রর কথা শুনেই পাবেল বলল, এখানে আয়। আমি ওদের সামনে যেতেই পাবেল আমার মাথায় জোরে থাপ্পড় দিয়ে বলল, টাক মাথা হাতাতেই ভালো লাগে। কে যেন বলছিল, তোদের এক একটাকে কেটে টুকরো টুকরো করব। আরো কি যেন বলছিল মনে হচ্ছে না। রুদ্র বলল, এই ছেলে তুমি এখন যেতে পারো, সরি তোমাকে বিরক্ত করার জন্য। পাবেল আমার কলার ধরে বলল, যা আমাদের জন্য সিগারেট নিয়ে আয়, বেশি দেরি করবি না, একটু পর আবার আমাদের ক্লাস শুরু হবে। আমি কোনো প্রতিবাদ না করে চুপচাপ ওদের কথা মতো দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে ওদের হাতে দিলাম। পাবেল আমার গালে চড় দিয়ে বলল, মানুষ চিনিস তুই? তোর ভাগ্য ভালো ছিল যে সেই দিন তুই বেঁচে গেছোস, যা এখন এখান থেকে। আমি চুপচাপ হেঁটে চলে যাচ্ছি। পেছন থেকে পাবেল বলল, বুঝলাম না, এতটা রাগী বদমেজাজি একটা ছেলে হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কিভাবে? আমার বাবা মাকে কেউ আমার সামনে মারলে তাকে তো আমি জ্যান্ত খুন করে ফেলতাম। আমি ওদের কোনো কথা না শুনে চুপচাপ ক্লাসে চলে গেলাম। আগে সব সময় ক্লাসে সবার সামনে বসতাম, কিন্তু আজকে সবার পিছনে চুপটি করে বসে আছি। ধীরে ধীরে সবাই ক্লাসে চলে আসলো। এটা আবার রিয়া ম্যাডামের ক্লাস। রিয়া ম্যাডাম ক্লাসের ভিতরে প্রবেশ করে সবার আগে আমার দিকে নজর দিল। আমি আমার মতো চুপচাপ মাথা নিচু করে বসে আছি। রিয়া ম্যাডাম উনি উনার মতো ক্লাস নিচ্ছেন। তখন পাবেল দাঁড়িয়ে বলল, ম্যাডাম, দীপু জোর করে আমার কাছ থেকে আমার ফোন কেড়ে নিয়েছে, এমনকি আমার মানি ব্যাগ। রিয়া ম্যাডাম রেগে মেগে আমার সামনে দাঁড়িয়ে বলল, ও যা বলল সব কি সত্যি কথা? আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। রিয়া ম্যাডাম বলল, পকেটে যা যা আছে সবকিছু বের কর। আমি ফোনটা বের করলাম, মানি ব্যাগ বের করলাম। রিয়া ম্যাডাম সবকিছু হাতে নিয়ে বলল, বাম পকেটে কি কি আছে বের কর। আমি বাম পকেট থেকে আমার বাবা মা আর মিমির ছবিটা বের করলাম। 3 নম্বর বেঞ্চ থেকে আমাকে কিডন্যাপ করা সেই মেয়েটা দাঁড়িয়ে বলল, আমি আপনাকে খুব ভালো মনে করতাম ম্যাম। মানুষের যত সমস্যা হয় সবকিছু প্রিন্সিপালের কাছে বলে, আর তিনি যদি একটু খারাপ হয় তাহলে সব শেষ। এই ছেলেটার বাবা মাকে, এমনকি ওর ভালোবাসার মানুষকে খুন করা হয়েছে। আপনি কি ওর মনের পরিস্থিতি বুঝতে পারছেন ম্যাডাম? পকেট থেকে মানি ব্যাগ নিলেন, আবার মোবাইলও নিলেন। এখন কি এই পিকগুলোও নিয়ে যাবেন? কেউ রিপোর্ট না করলেও আমি বলবো আপনি প্রিন্সিপাল হবার যোগ্য নন। আমি এই ছেলেটার মানিব্যাগ নিয়েছি 2 দিন, কিন্তু আমাকে কোনোদিন মুখের কথা পর্যন্ত বলে নাই। হয়তো আপনার মুখের ওপর কথা বলছি বলে আমাকে কলেজ থেকে বের করে দিতে পারেন, কিন্তু এতে আমার কোনো আফসোস নাই। টাকা হলে মানুষ সবকিছু পায় না ম্যাডাম। মেয়েটা এসে ম্যাডামের হাত থেকে সবকিছু নিয়ে আমাকে বলল, চলেন এখান থেকে। এখানে থেকে কি মার খাওয়ার ইচ্ছা আছে আপনার? মেয়েটা এক প্রকার টেনে আমাকে কলেজ থেকে বের করলো। আমাকে ক্যান্টিনে নিয়ে খাবার অর্ডার করে বলল, আগে কিছু খেয়ে নেন। চেহারা দেখে মনে হচ্ছে এতদিন কিছু খান নাই। আর চিন্তা করবেন না, এই যে আপনার মানি ব্যাগ আর মোবাইল, আজকে কিছু নিব না। আর হ্যাঁ, আমার নিকনেম ইভা। আমি কথা বলছি না দেখে মেয়েটা আবার বলল, কি হলো কথা বলছেন না কেন? আমি শুধু বললাম ইভা বলল, আচ্ছা আগে কিছু খেয়ে নেন।
আমি খাবার সরিয়ে মেয়েটাকে হাতে ইশারা করে বললাম, আমাকে এখন যেতে হবে। মেয়েটা খপ করে আমার হাত ধরে বলল, একটু বসেন প্লিজ। আমি পকেট থেকে মানিব্যাগ বের করে দিয়ে বললাম, এটা লাগবে তো, নিয়ে যাও। মেয়েটা আমার হাত ছেড়ে মাথা নিচু করে বলল, পেটের যন্ত্রণায় মানুষ কত কিছু করে। কখনো কি ফুটপাতে পড়ে থাকা খাবার খেয়েছেন? আমি খেয়েছি। যার এই পৃথিবীতে বাবা মা কেউ নেই, সে বোঝে কষ্ট কি জিনিস। বলতে পারেন আমি সেই দিনের মতো মিথ্যা বলছি, তবে না, আমি আমার মরা মায়ের কসম খেয়ে বলছি সবকিছু সত্য। আমি জানি আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। বিশ্বাস করেন, যখন শুনেছি রাসেল আপনার বাবা মাকে হত্যা করেছে, তখন আমি বললাম, ওয়েট ওয়েট, তুমি কিভাবে জানো যে রাসেল? ইভা বলল, রাসেল সবাইকে নিজ মুখে এই কথা বলছে, কিন্তু আপনার মন খারাপ দেখে মনে হলো আপনার পাশে থাকা দরকার। নিজেকে এভাবে ভেঙে ফেললে হবে? আমি বললাম, এছাড়া আমি কি করব বলো? ওরা আমার হবু বউকে পর্যন্ত মেরে ফেলেছে। ইভা বলল, ওরা আপনার বাবা মাকে মেরেছে, আপনি ওর পুরো গোষ্ঠী সহকারে মেরে ফেলবেন। আমি বললাম, আমার দ্বারা এইসব সম্ভব নয়, বেঁচে থাকতে আমার আর ভালো লাগে না। ইভা বলল, আমি টাকার সাথে লড়াই করতে করতে এখানে এসেছি, আমি জানি কষ্ট কি জিনিস। যদি কিছু মনে না করেন, তাহলে আপনাকে একটা কথা বলবো। আমি জানি আপনার মন খারাপ, এরপরও বলতে ইচ্ছা করছে। আমি বললাম, বলো। ইভা বলল, আপনি গ্যাং লিডার হবেন, আমরা মিলে খুব শক্তপোক্ত একটা গ্যাং তৈরি করব। আপনি শুধু পরিচালনা করবেন, আমরা সবাই মিলে রাসেলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিরে, তোরা এখানে কি করিস? আর এটা তো সেই মেয়ে যে ছিনতাইকারী। আর শোন, তোর পকেট থেকে ছবিগুলো দে তো, আমার দরকার আছে। পাভেলের কথা শুনে মেয়েটা ওদের বলল, দেখ, ওর এমনি মন খারাপ, ওকে বিরক্ত করিস না। পাভেল মেয়েটাকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, তুই এখন এখান থেকে যা বলছি, আমাদের মাঝে তুই নাক গলাবি না। পাভেল জোর করে আমার পকেট থেকে পিকগুলো নিয়ে হাসতে হাসতে বলছে, দেখ, তোর সামনেই এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিব, যদি পারিস তাহলে কিছু কর। এই কথা বলে পাভেল পিকগুলো আগুন লাগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখছি, কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। পাভেলের গলায় এক হাত দিয়ে ধরে ওকে উঁচু করে বললাম, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে পিকগুলো আগুন লাগিয়ে দিলি, আজকে দেখি তোরে কে বাঁচাই। পাভেল বাঁচার জন্য আমার দিকে হাত ছুড়াছুড়ি করছে, কিন্তু আমি ওকে বেশ শক্ত করেই ধরলাম। আমার চোখ পুরো লাল হয়ে গেছে। আমার এই রূপ দেখে কেউ আমার কাছে আসার পর্যন্ত সাহস পাচ্ছে না। রুদ্র দৌড়ে ম্যাডামকে নিয়ে আসলো। রিয়া ম্যাডাম এসে জোরে ধমক দিয়ে বলল, ওকে ছেড়ে দাও বলছি, কলেজে ঝামেলা করলে তোমাকে সাসপেন্ড করা হতে পারে। পাভেলকে দূরে ফেলে দিলাম। রিয়া ম্যাডাম আবার বলল, ভাবছিলাম তোমার বাবা মা মারা গেছে, ভাবলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু এখন দেখি তার বিপরীত হয়েছো। আমি ম্যামের কথা শুনে সাথে সাথে উনার চুলের মুঠি ধরে ভরা মাঠে সবার সামনে বললাম, আমাকে কি তোর মতো বেশ্যা মনে হয় রে? যখন মন চাইবে তখন আমাকে মারবি? তোর মতো শিক্ষকের মুখে আমি থুতু দেই, যদি আমার একটা বাল জিততে পারিস তো ছিঁড়ে দেখা। তোর কলেজে আসলাম না আজ থেকে, এতে যদি আমার লাইফ নষ্ট হয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। বই পড়ে শুধু শিক্ষিত হওয়া যায় না, কিছু কিছু শিক্ষা পরিবার থেকেও পাওয়া যায়, যেটা তোর মাঝে নেই। তুই ম্যাডাম বলে বেঁচে গেলি, নইলে তোরে কলেজের ভিতরেই তোরে ধর্ষণ করতাম। টাকার দরকার থাকলে নিষিদ্ধ কাজ কর গিয়ে, বহু টাকা পাবি। কিছুক্ষণ আগে যার সাথে আমার কথা হয়েছিল, ও এসে আমাকে টেনে আমার হাত ধরে বলল, চলেন এখান থেকে, আর উনাকে ছেড়ে দেন, এবার বেশি হয়ে যাচ্ছে। রিয়া ম্যাডাম আমার কথাগুলো শুনে দাঁড়িয়ে কান্না করছে। আমাকে এই মেয়ে মারতে পর্যন্ত নিয়েছিল। একাকিত্ব থাকাই মূলত আমার কত ভালো ছিল। মেয়েটা আমাকে টেনে একটা দোকানের সামনে নিয়ে গিয়ে সিগারেট নিল, একটা আমার হাতে দিল, আরেকটা ও জ্বালিয়ে বলল, ম্যাডামের সাথে কেউ এমন করে বুঝি? আমি চুপচাপ সিগারেট খাচ্ছি, আমার মাথায় যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মেয়েটা সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আমি ইভা, মোটামুটি বেশ মানুষই আমাকে চেনে, চুরি ডাকাতি মারপিট করা আমার কাজ। আমি সিগারেট ফেলে দিয়ে বললাম, আমি এখন বাসায় যাব, থাকো তুমি। ইভা আমার পিছনে আস্তে আস্তে বলছে, আমি বলছিলাম যে গ্যাংস্টারের কথা, ওটা কি মনে আছে? আমি বললাম, বিকালে আমার বাসায় একটা রাইফেল দিয়ে যাবে, আর পারলে কিছু ছেলে পেলে জোগাড় করো। ভাবছিলাম ভালো রাস্তায় যাব, কিন্তু ওরা আমাকে ভালো হতে দিল না। এখন আমাকে দেখাতে হবে আমি কে। ইভা বলল, এই তো গুরু, এখন আমার খেপে গেছে। ইভা আমার দিকে হাত বাড়িয়ে বলল, তাহলে আজ থেকে আপনি আমার বস প্লাস বন্ধু। মেয়েটার সাথে হাত মিলিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। ইভাকে আমার ফোন নাম্বার দিয়ে রিক্সায় উঠে গেলাম রাস্তার এক পাশে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।